ভারতে এখন একটা নতুন আইন নিয়ে তুমুল ঝড় চলছে। আইনটা নাকি ছাত্রদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু অন্যদিকে একে আবার মারাত্মক বৈষম্যমূলক বলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা এই বিতর্কের একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব। আর প্রশ্নটা উঠছে ঠিক এখানে, যে আইনটা বানানো হয়েছে ঐতিহাসিক অন্যায় ঠিক করার জন্য, সে আইনই কিভাবে আবার নতুন করে সমস্যা জন্ম দিতে পারে। আসুন এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, এই পুরো বিতর্কটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে ভারতের রিজার্ভেশন সিস্টেম বা কোটা ব্যবস্থাটা আসলে কি, সেটা আগে পরিষ্কারভাবে বোঝা দরকার, কারণ পুরো আলোচনার ভিতটাই কিন্তু এটা। ধরুন, ভারতের রিজার্ভেশন সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করুন, সরকার ১০০টা চাকরির বা কলেজের সিট ঘোষণা করেছে। এর মধ্যে ১৫টা সিট তফসিলি জাতি বা এসসিদের জন্য, ৭.৫টা সিট তফসিলি উপজাতি বা এসটিদের জন্য, আর ২৭টা সিট অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিদের জন্য পুরোপুরি সংরক্ষিত থাকবে। এর বাইরেও আর্থিকভাবে দুর্বলদের জন্য আরও ১০টা সিট রিজার্ভড। বাকি যে ৪৫টা সিট পড়ে রইল, সেটাই হলো জেনারেল ক্যাটেগরি, যেটা মেধার ভিত্তিতে সবার জন্য খোলা। তাহলে এই এসসি, এসটি আর ওবিসি কারা? সোজা কথায় বলতে গেলে এরা হলেন সেই সব সম্প্রদায়ের মানুষ যারা যুগ যুগ ধরে বঞ্চনা আর বৈষম্যের শিকার হয়ে এসেছেন। এসসিরা হলেন তারা যাদের একসময় অস্পৃশ্য ভাবা হতো। এসটিরা হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আর ওবিসি হলেন অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা। এই রিজার্ভেশন সিস্টেমের মূল উদ্দেশ্যই হল এই পিছিয়ে থাকা মানুষগুলোকে সমাজের বাকিদের সঙ্গে এক সারিতে নিয়ে আসা। স্ক্রিনে যে কথাটা লেখা আছে একবার দেখুন তো, ভেবে দেখুন একবার। চামারের বাচ্চারা যদি পড়াশোনা করে তাহলে গোবর তুলবে কে? এটা কিন্তু কোনো মজাক নয়। উত্তরপ্রদেশ বা বিহারের কোনো এক স্কুলের প্রিন্সিপালের করা মন্তব্য। চামার অর্থাৎ দলিত সম্প্রদায়ের প্রতি এই ভয়ঙ্কর মানসিকতা আজও আমাদের সমাজে কতটা গভীরে শিকড় গেড়ে বসে আছে, তাই একটা বাক্য থেকেই স্পষ্ট। রিজার্ভেশন সিস্টেম কিন্তু ঠিক এই মানসিকতার বিরুদ্ধেই একটা লড়াই। এবার আসি সেই ঘটনাগুলোর কথায়, মানে যেগুলোর জন্য এই নতুন আর বিতর্কিত আইনটা ওভারহাউপড তৈরি করতে হলো। কিছু মর্মান্তিক ঘটনা সরকারকে একরকম বাধ্য করেছিল আরও কড়া পদক্ষেপ নিতে। শুরুটা হয়েছিল ২০১২ সালে, যখন ইউজিসি প্রথম একটা নিয়ম চালু করে। কিন্তু ২০১৬ সালে রোহিত ভেমুলা আর ২০১৯-এ ডাক্তার পায়েল তাডভির আত্মহত্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওই আইনটা যথেষ্ট শক্তিশালী ছিল না। এ দুটো মর্মান্তিক ঘটনার পরেই দেশের সুপ্রিম কোর্ট ইউজিসিকে নির্দেশ দেয় একটা আরও কঠোর আইন তৈরি করার জন্য। আইনটার উদ্দেশ্য হয়তো ভালো ছিল, কিন্তু সমালোচকরা বলছেন এর কয়েকটা ধারা এতটাই মারাত্মকভাবে ভুল যে হিতে বিপরীত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কোন ৩টে ধারা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। তো কাগজে কলমে আইনটার লক্ষ্য কিন্তু বেশ পরিষ্কার আর ভালো। বলা হচ্ছে এসসি, এসটি, ওবিসি ছাত্রদের সাথে কোনো রকম জাতিগত বৈষম্য হলে তার যেন খুব দ্রুত বিচার হয় আর দোষীরা শাস্তি পায়। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাহলে সমস্যাটা কোথায়? যারা এর সমালোচনা করছেন তারা মূলত ৩টে পয়েন্ট তুলে ধরেছেন। ১ নম্বর, এই আইনের চোখে ভিকটিম বা শিকার কে হতে পারে। ২ নম্বর, অভিযোগ শোনার জন্য যে কমিটিটা হবে সেখানে কাদের কথা বলার সুযোগ থাকবে। আর ৩ নম্বর, দোষীকে সেটা ঠিক করা হবে কিভাবে। প্রথম আর সবচেয়ে বড় যে সমস্যাটার কথা বলা হচ্ছে সেটা হলো, এই আইন বলছে জাতিগত বৈষম্যের শিকার হিসেবে শুধু এসসি, এসটি বা ওবিসি ছাত্রছাত্রীরাই অভিযোগ জানাতে পারবে। এর মানে হলো, যদি জেনারেল ক্যাটেগরির কোনো ছাত্র তার জাত বা বর্ণের কারণে কোনোভাবে হেনস্থার শিকার হয়, এই আইন তাকে কোনো সুরক্ষাই দেবে না। ২ নম্বর সমস্যাটা হলো রিপ্রেজেন্টেশন নিয়ে। অভিযোগটা শোনার জন্য যে কমিটি তৈরি হবে তাতে এসসি, এসটি, ওবিসি আর মহিলাদের প্রতিনিধি থাকাটা বাধ্যতামূলক। কিন্তু জেনারেল ক্যাটেগরি থেকে কোনো প্রতিনিধি রাখতেই হবে এমন কোনো নিয়ম নেই। মানে সোজা কথায়, যার বিরুদ্ধে অভিযোগ সেই কমিটিতে তার পক্ষের হয়ে বলার মতো কেউ নাও থাকতে পারে। আর ৩ নম্বর, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে, সেটা হলো আইন বলছে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এটা তো একরকম তদন্তের আগেই শাস্তি দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল, যা আমাদের দেশের বিচার ব্যবস্থার মূল ভিত্তি, গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্টের একদম উল্টো। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মিথ্যা অভিযোগ করলে যে শাস্তির একটা ব্যবস্থা ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এত তো গেল আইনের কথা। এবার চলুন দেখি বাস্তবে এর প্রভাবটা কি হতে পারে, আর কেনই বা এই আইনটার অপব্যবহার হতে পারে বলে এত ভয় পাওয়া হচ্ছে। এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক একটা ঘটনা। পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা মানে নিট পিজিতে কিছু সংরক্ষিত ক্যাটাগরির জন্য কোয়ালিফাইং মার্কস ছিল -40। ভাবুন একবার, -40, মানে শূন্যের থেকেও 40 নম্বর কম পেয়েও কেউ ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যেতে পারে। এই ঘটনা মেধা না সুযোগ, এই পুরনো বিতর্কটাকে আবার নতুন করে উস্কে দিয়েছে। ভাবা যায়, এই আইনটা চালু হওয়ার মাত্র 15 দিনের মাথায় এর অপব্যবহারের একটা অভিযোগও সামনে চলে এসেছে। এক ছাত্র নাকি একটা মেয়ের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মেয়েটার বিরুদ্ধে জাতিগত বৈষম্যের মামলা করে দিয়েছে। এই ঘটনাটা সেই ভয়টাকে সত্যি প্রমাণ করছে যে আইনটাকে ব্যক্তিগত আক্রোশ মেটানোর কাজে লাগানো হতে পারে। দেখুন, এই অপব্যবহারের ভয়টা কিন্তু নতুন কিছু নয়। 2018 সালে দেশের সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল যে নিলবিলো SC/ST আইনটার অপব্যবহার হচ্ছে, আর সরকারকে ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। কিন্তু মনে হচ্ছে এই নতুন নিয়মে সেই সতর্কতা আরও কমে গেছে। সবকিছু শেষে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব কিন্তু ঘুরপাক খাচ্ছে এই আইনটাকে ঘিরে। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু সূত্র থেকে যা পাওয়া গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। একটা তত্ত্ব বেশ সার্কুলেট করছে, যেটাতে বলা হচ্ছে যে এটা আসলে 2027 সালের উত্তরপ্রদেশ ভোটের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চাপে ফেলার একটা রাজনৈতিক চাল। বলা হচ্ছে এই আইনটা হিন্দু ভোটের মধ্যে একটা বিভাজন তৈরি করতে পারে, যার প্রভাব পড়বে দেশের প্রধানমন্ত্রী কে হবেন তার উপরেও। তবে এটা মনে রাখা দরকার যে এই তত্ত্বটা মূলত একটা রেডিট আর্টিকেল থেকে নেওয়া, এবং এটা এখনও পর্যন্ত একটা জল্পনাই। তাহলে দিন শেষে প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। যে আইনটা তৈরি করা হয়েছে ঐতিহাসিক ভুল শোধরানোর জন্য, সেই আইনই যদি নতুন করে কোনো পক্ষপাতের জন্ম দেয়, তাহলে সুরক্ষা আর বৈষম্যের মধ্যেকার ওই সূক্ষ্ম লাইনটা ঠিক কোথায় টানা উচিত, এটাই হয়তো এই বিতর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।